হলো দীপালির হৃদয়টা হ্যাঁ বিশাল। কতটা বড় ছিল ওটা না হাত দিয়ে দেখানো যাবে না। মানে এত বড় হৃদয়ের মহিলা এবং ডিউটি জ্ঞান ওর কাছে শেখার ডিউটি জ্ঞানটা মানে অনেক অনেক কার কি হয়েছে সেখানে ছুটে গেছে। মানে এটাও সব ওর ভাবতো না আমার বয়স হয়েছে, আমার শরীর ভালো নয়। শিল্পী অনেকে হয়, কিন্তু মানুষ শিল্পী তো কম পাওয়া যায়। ও ছিল একজন প্রকৃত মানুষ শিল্পী, এটা হলো সবচেয়ে বড় কথা। না দিয়ে উনি চলে গেলেন, যে মানুষটা আগের দিনও হলদিয়ায় প্রোগ্রাম করতে গেছেন, নাচে ফিরেছেন, ফিরে আগরপাড়ায় গেছেন, প্রোগ্রাম করেছেন, ফিরে দুদিনের মধ্যে এরকম একটা অবস্থা, মাথার ভেতরে কি হয়েছিল কেউ আমরা বুঝতে পারিনি। এখান থেকে জীবনকে ভীষণ ভালোভাবে উদযাপন করতেন এবং সেটা করতে করতে আজকে সুদীপ্তাদি বিদীপ্তাদি সেটাই বলছিলেন যে গতকালও মানে যে ঘটনা ঘটে তার আগের দিনও আপনাদের সঙ্গেই অনুষ্ঠান ছিল। এইভাবে হাসতে হাসতেই নাচ গানের মাধ্যমে চলে যাওয়া, কি বলবেন? আসলে নাচই ওর জীবন ছিল, আর ক্যালকাটা কোয়ার ওর জীবন ছিল। ও কেন এত আমাদের ভালোবাসতো আমরা জানি না, সত্যি জানি না। দীর্ঘদিন শনিবার দিন নেচেছে হলদিয়ায়, হলদিয়াতে, সকালে ফিরেছে, তারপরে দলের একজনের পৈতেতে গেছে ওই রাত জাগা, তারপরে কবিরের সঙ্গে নাচতে গেছে আগরপাড়ায়, সেটা একটা শোক সভা ছিল। এবং সে নাচ যদি আপনারা দেখেন, কোথাও কোনো জড়তা নেই, কোথাও কোনো কষ্টের চিহ্ন নেই। সেই মেয়েটাকে পরের দিন সেদিনই অপারেশন, হ্যাঁ আসলে 45 বছর ধরে একটা বন্ধুত্ব, সারা জীবনে আমার 75 বছর বয়সে হয়তো এরকম বন্ধু আর হয়তো আর 5 জন পেয়েছি। দীপালি চলে যাওয়াটা আমাদের কাছে একটা এমন ধাক্কা, ক্ষতি, এমন ক্ষতি। ও সংস্কৃতিকে এত ভালোবাসতো মানে ভাবনার বাইরে। সেদিন যখন স্মরণ সভায় উঠে আমায় যে মারা গেছে তার মেয়ে এসে বললো, কবি জেঠু একটু তোমায় নাচতে হবে, হুঁশিয়ারটা করতে হবে। ওর মা আমার সঙ্গে হুঁশিয়ার করতো। এবারে দীপালি উঠে এলো, বললো আমি তোর সঙ্গে নাচবো, এবং পুরো দমে নেচে গেল। চলে যাবে বলে বদমাইশি করে সেদিন অবশ্য আমাদের, আমার চেয়ে বড় একটু কিন্তু অসম্ভব বন্ধু আমরা। এই আগের সপ্তাহে আমায় হঠাৎ এসে হাতে কিছু টাকা দিতে বলছি, কেন? বলছে তোকে এবার জন্মদিনে গিফট করা হয়নি, ভুলে গেছিলাম রে, তুই এটা নে, তোর মতো ইচ্ছে মতো কিনে নিবি। মানে এইরকম আমাদের একটা সম্পর্ক ছিল। ও বাদাম গুড় খেতে ভালোবাসতো, ওই মেলায় পাওয়া যায়, গেলেই কোথাও কবি দেখ না ওগুলো কোথায় পাওয়া যায়, ওই বাদাম চাটনি ওগুলো খেত। বাচ্চাদের মতো ছিল একদম, এবং ফুল অফ লাইফ, ফুল অফ লাইফ। সমুদ্র দেখলে, বরফ দেখলে মানে পাগল হয়ে যেত। আমরা খাজিয়ারে গেছি ওই সিমলায়, বরফ দেখে এমন ছুটলো জুতো পুতো ছিঁড়ে গেল, সে ফ্রস্ট বাইট হবার জোগাড়। কেরালায় সমুদ্রে ঝাঁপ দিল, দাদা বলছে যাস না যাস না, কে কার কথা শোনো, আমি তো ঝাঁপ দিয়ে দিই। তারপরে ও যেই ঝাঁপ দিয়েছে সবাই মিলে আমরা ঝাঁপ দিলাম। মানে আমাদের এইরকমভাবে এতগুলো বছর কাটিয়েছি তো, মানে মাসে ধরো 20-25টা করে শো একসঙ্গে, তাছাড়া রিহার্সাল, একসঙ্গে রাত জাগা, একসঙ্গে সারাদিন রিহার্সাল,
এই লাস্ট যে আমাদের আইটেম চলছে জমপুরি জমজমাট, তারও সেটাই হলো ওখানে। তারও সেই সারাদিন রিহার্সাল, ওর কোনো ক্লান্তি নেই, কিন্তু সকাল 11টা থেকে রাত 9টা টোটাল রিহার্সাল দিয়ে চলেছে। ওখানে একটা ঠাকুমার রোল করছে, এবং সবচেয়ে মজার কথা, হয়তো ওর শেষ শো এটা ছিল জানি না, সেদিন ওর হঠাৎই দেখতে আমায় বলছে, কোভিড দেখতো আমার ড্রেস আর উইকটা পাচ্ছি না, খোঁজ করতেও নি, বলো তুই পারবি ম্যানেজ করতে, তুই করে দে। আমি এদিক ওদিক নিয়ে জোড়া তাবলি দিয়ে সাদা উইক পরার কথা, এবার সেই মেকআপ ম্যানকে বলে সাদা পিস লাগিয়ে ওকে আবার সেইরাম বলে ঠিক একদম ঠিক হয়ে গেছে, এই জন্যে তোকে এত ভালো লাগে। মানে একটা অন্য রকম মানুষ ছিল, ও তো কালচারের মধ্যেই বড় হয়েছে ছোটোর থেকে, এবং যার জন্যে ওর জিন বহন করছে, ওর এবং ওর হাজব্যান্ড বিপ্লব তার জিন বহন করছে ওর মেয়েরা এবং তাদের মেয়েরা। এই ধারা চলবে, আমি জানি এই ধারা থামার নয়, কারণ অসম্ভব একটা কালচারাল জেনেটিক ফ্যামিলি ওরা, মানে মানে একটা হলো দীপালির হৃদয়টা হ্যাঁ বিশাল। কতটা বড় ছিল ওটা না হাত দিয়ে দেখানো যাবে না, মানে এত বড় হৃদয়ের মহিলা, এবং ডিউটি জ্ঞান ওর কাছে শেখার, ডিউটি জ্ঞানটা মানে অনেক অনেক কার কি হয়েছে সেখানে ছুটে গেছে। মানে এটাও সব ওর ভাবতো না আমার বয়স হয়েছে, আমার শরীর ভালো না, ও সব ভাবনা ওর চিন্তা কাছে কিন্তু সত্যি বয়সটা হার মেনেছে। এজটা সত্যি একটা নাম্বার ছিল। আমার 75, ও আমার থেকে কয়েক মাসের বড় ছিল। যদি আমাকেও কল্যাণ দা বলতো, আমি ওকে দীপালি বলতাম, কিন্তু আমার থেকে কয়েক মাসের বড় ছিল। কিন্তু কোনোদিন মনে হয়নি যে ওর বয়স 50 পেরিয়েছে। হ্যাঁ, মানে এমনই সজীবতা নাচের মধ্যে, ব্যবহারে, সবেতে। আমরা চাই ও আমাদের মধ্যেই বেঁচে আছে, থাকবে, প্রত্যেক শোই আমাদের সঙ্গে থাকবে। জানিও আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না, জাগতিক নিয়মে হয়তো। আচ্ছা, আর মেয়েরা, নাতনিরা, ওরা ওদের বাবা মা, দাদু বহন করবে। দিদিমার সম্মান রাখুক, ব্যবহারটা ওদের মতো হোক। শিল্পী অনেকে হয়, কিন্তু মানুষ শিল্পী তো কম পাওয়া যায়। ও ছিল একজন প্রকৃত মানুষ শিল্পী, এটা হলো সবচেয়ে বড় কথা। না, আমরা মায়ের মৃত্যুটা নিয়ে শোক করতে চাই না, আমরা সেলিব্রেট করতে চাই, কারণ উনি নিজে প্রচণ্ড প্রাণোচ্ছল একজন মানুষ ছিলেন, প্রচণ্ড কর্তব্য করেন। আমাদের পুরো পরিবারটার একটা ড্রাইভিং ফোর্স ছিলেন মা। তো সেই কারণে মাকে যে এত মানুষ ভালোবাসতেন, গত দুদিনে প্রায় আইসিইউতে ছিলেন, প্রায় সখানেক শদুয়েক লোক দেখে গেছে। আমাদের স্পেশাল পারমিশন করাতে হয়েছিল। আমরা কোথায় মা বেঁচে থাকাকালীন বুঝতে পারিনি যে এত মানুষ অন্তর থেকে এত ভালোবাসতেন। সেটা মা নিজে যেহেতু নৃত্যশিল্পী, ক্যালকাটা বয়ারের সমস্ত শিল্পীরা, আমাদের ফ্রেটার্নিটির বন্ধু বান্ধবরা, থিয়েটার জগতের মানুষরা, সবাই। তো হঠাৎ করে কোনো সময় না দিয়ে উনি চলে গেলেন, যে মানুষটা আগের দিনও হলদিয়ায় প্রোগ্রাম করতে গেছেন, নাচের ফিরেছেন, ফিরে আগরপাড়ায় গেছেন, প্রোগ্রাম করেছেন, ফিরে দুদিনের মধ্যে এরকম একটা অবস্থা। মাথার ভেতরে কি হয়েছিল কেউ আমরা বুঝতে পারিনি, একদমই বুঝতে পারিনি। আমরা তখন রাহুলের বাড়িতে দাঁড়িয়ে, হ্যাঁ, রাহুলের মার হাত ধরে দাঁড়িয়ে আছি, যখন আমার মেসি ফোনটা করে যে মার মাথায় যন্ত্রণা করছে, শিগগিরই আয়। ওখান থেকে আমরা এই বাড়িতে ছুটে আসি। তারপর যেদিনকে বাবিনকে কলকাতায় আনা হলো, সেদিন আমরা শ্মশান, মার বাড়ি, শ্মশান, হাসপাতাল এই করেছি সারাদিন ধরে। মানে আমরা ভেবেছিলাম মার এই কোমর একটু লাগে, পায়ে একটু লাগে, পুরোমি কিছু একটা হয়েছে, মাথায় কিছু একটা হয়েছে, এটা যে এরকম কিছু একটা হবে বুঝতে পারিনি। ব্রেন হ্যামারেজ হয়ে গেছে। যেই মুহূর্তে আমার মাথায় ডক্টরকে কনসাল্ট করা, ডক্টর সঙ্গে সঙ্গে ওষুধ দেওয়া সেসব করলেন। তারপরে সকালবেলা যখন একটু বেশি বাড়াবাড়ি হলো, আমরা নিয়ে গেলাম এমার্জেন্সিতে। ডাক্তার বললেন যে ইমিডিয়েটলি ব্রেনে সার্জারি করতে হবে। ওই যে মা চোখটা বন্ধ করলেন, আর খুললেন না, কিন্তু মা সারাক্ষণ হাসতেন। আজকে ভোর থেকে আমরা শুধু ফোনে আর মেসেজে এটাই সবার কাছে পাচ্ছি যে ওই হাসি মুখটা মনে রাখবো। ওই হাসি, মা গান শুনলেই নাচতে শুরু করতেন, মা গাছ দেখলেই বলতেন এই গাছটা তত্তর করে বেয়ে আমি ওপরে উঠে যেতে পারি, কুকুর দেখলেই বলতেন আমি ঝাঁপিয়ে সাঁতার কাটবো। তো করতেন না সাঁতার কাটতেন। আমরা ভয় পাচ্ছি মা নাতনিদের দিয়ে নিয়ে নেমে গেলেন সাঁতার কাটতে। হ্যাঁ,
she was so full of life, so full of life. So সবাই আমাদের এটাই বলেছে, কেউ তোমরা কেঁদো না। দীপালিদি সারাক্ষণ হাসতেন, তোমরা হেসে তোমরা সেলিব্রেট করো। দীপালিদির ওই বড় টিপ করা সুন্দর, হ্যাঁ এখন এক্সারসাইজটা একটু ছোট করছেন, বড় টিপ, সাজগোজ আর নাচ, নাচ, এটাই ছিল মায়ের। যে কখন মায়ের কপালে তো সেইভাবেই মাকে মনে রাখি। শেষ মুহূর্তে মা প্রচণ্ড নেচেছেন, আর তারপরেই যেটা উনি সব থেকে ভালোবাসতেন সেটা করতে করতে, এবং অসুস্থ যখন হয়েছেন তারপর থেকে আর কিছু টের পান, মানে তো লাস্ট উনি যেটা টের পেয়েছেন সেটা হচ্ছে উনি দারুণ ফাটিয়ে নাচছেন। এটাই। আচ্ছা, তিনজনকে একটা কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে ছোটোবেলা সবাই বলে যে আমি মায়ের সব থেকে কাছে, এই জিনিসগুলো হচ্ছে ঠিক আছে, আমরা এবার একটু বন্ধ। থ্যাংক ইউ। আমি সবচেয়ে ছোট, তাই মার সবচেয়ে কাছের ছিলাম, আর মাকে সব থেকে বকুনিও বড় হয়ে আমি দিতাম, মা সব থেকে ভয়ে আমাকেই দিত। কিন্তু সব যে কোনো ডিসিশনে মা আগেই ডাকতে টুম্পা যেটা বলবে সেটা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমরা প্লিজ